থ্যাংক ইউ। আমরা আবার শুরু করছি 8 বছর আগের একদিন, জীবনানন্দ দাশের। লিখেছেন হচ্ছে জীবনানন্দ দাশ। আপনারা আচ্ছা, এই কবিতাটা পড়ার আগে আমরা জীবনানন্দ দাশ নিয়ে অনেকগুলো আলোচনা করেছি, কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন ছিল, মানুষ আত্মহত্যা কেন করে? সেটার হয়তোবা সেই উত্তরটা হয়তোবা আমরা কেউই দিতে পারবো না। মানুষ কেন আত্মহত্যা করে? হয়তোবা মানুষ মন থেকে চায়, যে জিনিসটা চায় সে কেন আত্মহত্যা করে, এটার সবচেয়ে ভালো লজিক্যাল অ্যান্সার হচ্ছে মানুষ হচ্ছে একটা স্বাধীন জীব। সে যখন চায় সে যে কোনো কিছুই করতে পারে, এবং হয়তোবা সেই স্বাধীনতার প্রমাণ দিতে গিয়ে সে হচ্ছে গিয়ে তার নিজের জীবনটাকে হরণ করে কিনা, সেখানে একটা প্রশ্ন থেকে যায় আমাদের কাছে। এছাড়া হয়তোবা আমরা অনেকগুলো উত্তর দিতে পারি। কেউ হচ্ছে ডিপ্রেশনে আছে, কেউ কষ্টে আছে, এই কারণে কেউ আত্মহত্যা করছে। বাট কষ্ট তো সবার জীবনেই আছে, ঠিক না? আপনার জীবনে আছে, আমার জীবনে আছে। এখানে তো এমন কোনো মানুষ নাই যার কাছে কোনো কষ্ট থাকবে না। কিন্তু কোন কষ্টের কারণে হচ্ছে কি মানুষ শেষ পর্যন্ত এতটা স্বাধীন চেতা হয়ে যায় যে তার নিজের জীবনটাকে হরণ করে ফেলে? প্রশ্নটা হচ্ছে সেইখানে। জীবনে কি আমাদের কাছে সব কিছু পেয়ে গেলেই কি আমরা সুখী কি না, সেটা হচ্ছে প্রশ্ন। আপনার সব আছে, তারপরে কি আপনি সুখী কি না? অথবা আপনার ভেতরে, যেমন ধরেন পৃথিবীতে সবচেয়ে সুখী দেশের যদি লিস্ট করা হয়, আপনি ফিনল্যান্ডকে পাবেন 1 থেকে 5-এর ভেতরে। কাকে পাবেন? ফিনল্যান্ড সুখী দেশ। আর বুঝতে পেরেছেন, যে দেশে সবচেয়ে বেশি আত্মহত্যা করা হয়, সেই দেশে যদি লিস্ট করেন তাহলে দেখবেন যে ফিনল্যান্ডও আছে 22 নম্বরে। কত নম্বরে? তাহলে দেখেন, যে দেশের মানুষ এত সুখী, সে দেশের মানুষ আবার কিসে খুব প্রচুর পরিমাণে আত্মহত্যা করছে। তাহলে আপনি সুখটাকে কি দিয়ে মাপছেন? এবার বলেন, সবচেয়ে সুখী দেশ, কোনো কষ্ট নাই, কিন্তু সে দেশের মানুষগুলো কি করছে? আত্মহত্যা করছে। এখন আপনি চিন্তা করেন, যে দেশের মানুষগুলো আত্মহত্যা করছে এইভাবে, সে দেশের মানুষ তাহলে তার কোন জায়গাটার কারণে? তার মানে কি আত্মহত্যা মানে এইটা না যে আপনি হচ্ছে কি খুব অসুখী তাই বলে আত্মহত্যা করেন, ব্যাপারটা এরকম না। দেখবেন যে গ্রামগঞ্জের যত গরিব মানুষ আছে তাদের ভেতরে আত্মহত্যার প্রবণতা খুবই কম। কেন কম বলেন তো? তাদের একটা ধর্মীয় বিশ্বাস থাকে। কি থাকে? একটা ধর্মীয় বিশ্বাস থাকে। তারা দেখবেন কিছু হইলে বলে যে আল্লাহ ভরসা, তারা ওইভাবে চালায় দেয়। যে কোনো ধর্মেরই হোক, তারা দেখবেন যে তাদের ঈশ্বরের প্রতি তারা বিশ্বাস স্থাপন করে। কিন্তু দেখবেন আত্মহত্যার যে প্রবণতার যে জায়গাটা, সেটা দেখবেন যে মধ্যবিত্ত পরিবার আর হচ্ছে কি উচ্চবিত্ত যে পরিবার, তাদের ভিতরে আত্মহত্যার প্রবণতাটা খুব বেশি। খুব সহজে কিছু হলেই গলায় দড়ি দেওয়ার একটা প্রবণতা আছে। তার মানে আপনি সব সুখী হয়ে যাওয়া মানেই এইটা না যে আপনি আত্মহত্যা থেকে বেঁচে চলে আসছেন। আপনার BMW আছে, আপনার মার্সিডিজ বেঞ্জ আছে, আপনার বিলাসবহুল একটা ফ্ল্যাট আছে, আপনার পৃথিবীর সবচেয়ে সুন্দর রমণী হচ্ছে আপনার ওয়াইফ, সবচেয়ে রিচেস্ট ম্যান হচ্ছে কি আপনার হাজব্যান্ড, বাট স্টিল ইউ আর ফ্রাস্ট্রেটেড। নাথিং মেক্স ইউ হ্যাপি ইন দিস ইউনিভার্স, নাথিং। কোন জিনিসটা যে আমাদেরকে সুখী করে, এই ব্যাপারটা হচ্ছে ডিফাইন করা খুব ডিফিকাল্ট। ঠিক এমনই একটা কবিতা পড়তে যাচ্ছি আমরা 8 বছর আগের একদিন, যেখানে আমরা দেখব যে তার কাছে সবই আছে, বাট স্টিল হি হ্যাংড হিমসেলফ। শোনা গেল লাশ কাটা ঘরে, নিয়ে গেছে তারে কাল রাতে, ফাল্গুনের রাতের আধারে। কখন নিয়ে যাওয়া হয়েছে লাশ কাটা ঘরে? রাতের আধারে। শোনা গেল লাশ কাটা ঘরে। কে শুনছেন এটা? কবি নিজে শুনছেন। 8 বছর আগের একদিনের একটা গল্প আপনাকে বলছেন। যখন গিয়েছে ডুবে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। কখন তার মরার ইচ্ছে হলো? পঞ্চমীর চাঁদ ডুবার পরে। কিন্তু পঞ্চমীর চাঁদ কেন বলছেন? কারণ পঞ্চমী ডুবলে কোন চাঁদটা উঠবে? ষষ্ঠী উঠবে। ষষ্ঠী মানে কি? ষষ্ঠী মানে হচ্ছে নবজীবনের সূচনা হচ্ছে। কিসের সূচনা হচ্ছে? নবজীবনের সূচনা। তার মানে কি তিনি কি চাচ্ছিলেন না যে তার নবজীবনের সূচনাটা হোক? সেজন্যই তো পঞ্চমীর চাঁদ যখন ডুবে গিয়েছে সে নিজেকে হ্যাং করেছে। দেখেন কোন অবস্থায় মারা গিয়েছে। বধূ শুয়েছিল পাশে। কে শুয়েছিল? মানে ইমাজিন করেন কোন অবস্থায় তিনি মারা গিয়েছেন। বধূ শুয়েছিল পাশে, শিশুটিও ছিল, প্রেম ছিল, আশা ছিল, কি ছিল? সব ছিল তার। জ্যোৎস্নায় তবু সে দেখিল কোন ভূত। জ্যোৎস্নার আলোতে সে কি দেখিল? একটা ভূত দেখলো। ঘুম কেন ভেঙে গেল তার? অথবা হয়নি ঘুম বহুকাল, লাশ কাটা ঘরে শুয়ে ঘুমায় এবার। কোথায় ঘুমাচ্ছে এখন? লাশ কাটা ঘরে। জীবনদাস একটা প্রশ্ন করছে যে
প্রথম প্রশ্ন করছে যে কোন ভূত সে দেখছে, ঘুম কেন ভেঙে গেল। আপনি যদি ঘুমের ভেতরে আচমকা কোনো ভূত দেখেন আপনার কি হবে? আপনি লাফায় ঘুম থেকে ভেঙে যাবেন। নিশ্চয়ই তার ভিতরে এরকম কিছু একটা হয়েছিল, সে দেখে হুট করে উঠে গেছে ঘুম। এখন জিজ্ঞাসা করছে ঘুম কি ভেঙে গেছে, তা প্রশ্ন করছে ঘুম কি তার ভেঙে গেছে নাকি সে অনেক কাল ধরে ঘুমায় না। প্রশ্নটা ভালো করে বোঝেন, চিন্তার বিষয় আছে। ঘুম কি তার ভেঙে গেল নাকি সে আসলে ঘুমায় না? যে ঘুমায় না তার তো ঘুম ভাঙার কোনো কিছু নাই, আছে? যে ঘুমায় না তার তো ঘুম ভাঙার কিছু নাই। কি জানে মালিহা মনে হয়। আপনার শীট কোথায়? তাহলে আপনি একটু পাশের জনের সাথে শেয়ার করেন। সিনথা আপনি শেয়ার করেন, কে আছে? আচ্ছা, তারপর সে কি বলছে দেখেন, এই ঘুম চেয়েছিল বুঝি, রক্ত ফেনা মাখা মুখে মরকের ইঁদুরের মতো ঘাড় গুঝি, আধার ঘুঝির, কার ফোন বাজছে, আধার ঘুঝির বুকে ঘুমায় এবার কোনোদিন জাগিবে না আর। এখন তিনি আপনাকে একটা প্রশ্ন করছে, তুমি কি এই ঘুম চেয়েছিলে, সেই জন্যই হয়তো বা লাশ কাটা ঘরে এবার ঘুমাচ্ছ। এখন সে বলছে রক্ত ফেনা মাখা মুখে ইঁদুরের মতো ঘাড় গুঝি। ইঁদুরকে যখন আপনি মেরে ফেলবেন, ইঁদুর দেখবেন যে ঘাড় গুঝে, রক্ত ফেনা মাখা মুখ, ইঁদুরের মুখে চারপাশে হচ্ছে রক্ত এসে জমাট বাঁধা থাকে, সে লাশেরও একই অবস্থা। এবার সে বলছে কোনো দিন জাগিবে না আর, এই লাশ কাটা ঘরে এই ব্যক্তি কখনো আর জেগে উঠবে না। কেন জেগে উঠবে না? কোনো দিন জাগিবে না আর, দেখেন ইনভার্টেড কমার ভিতরে, কোনো দিন জাগিবে না আর, জারিবার গাঢ় বেদনার অবিরাম ভার সহিবে না আর। বলা হচ্ছে যে কোনো দিন তো জাগবেই না। দুই হচ্ছে এই লাশ থেকে আপনি কখনো জানতেও পারবেন না যে কেন তিনি সুইসাইড করেছিলেন। কোনো দিন জাগিবে না আর, জানিবার গাঢ় বেদনার, আপনি বেদনাটা তার যে বেদনার কষ্টটা ছিল, আপনি এই কষ্ট কখনো জানতেই পারবেন না যে এই লোকটা কেন মারা গিয়েছিল। সহিবে না আর, এ কথা বলেছিল তারে, চাঁদ ডুবে চলে গেল অদ্ভুত আধারে, যেন তার জানালার ধারে উটের গ্রীবার মতো কোনো এক নিস্তব্ধতা এসে। বলা হচ্ছে চাঁদ যখন ডুবে গিয়েছিল, তার জানালার ধারে উটের গ্রীবার মতো, উট যখন হচ্ছে মাথাটা আস্তে করে উঠায়, সাউন্ডলেস, নিঃশব্দভাবে কে যেন এসে তাকে বলে গিয়েছিল, তাকে ফিসফিস করে কিছু একটা বলেছিল। কি বলেছিল তাকে? তারপর সে বলছে তবু তো প্যাঁচা জাগে, গলিত স্তবের বিং আরও 2 মুহূর্তের ভিক্ষা মাগে, আরেকটি প্রভাতের ইশারায় অনুমেয় উষ্ণ অনুরাগে। বলা হচ্ছে যে প্যাঁচা কি শিকার করে রাতের বেলায়? ব্যাঙ শিকার করে। তো প্যাঁচা যখন ব্যাঙ শিকার করে, এই প্যাঁচা যখন ব্যাঙটাকে ধরে নিয়ে যায়, তখন ব্যাঙ কী করে? ছটফট করে। কিসের জন্য? বাঁচার জন্য। এই ব্যাঙকে যখন ছিঁড়ে কামড়িয়ে প্যাঁচা যখন ভক্ষণ করে, তখন ওই ব্যাঙ কী করে? আরেকটু ছটফট করে। কিসের জন্য? আরেকটি সকাল দেখার জন্য, আরেকটু প্রভাত দেখার জন্য, যদি বাঁচা যায়, যদি বেঁচে থাকতে পারি। টের পায় যত চারে আধারের গাঢ় নিরুদ্দেশ্যে চারিদিকে মশারির ক্ষমাহীন বিরুদ্ধতা। এরপর তিনি বলছেন, আরেকটা এক্সাম্পল দিচ্ছেন আপনাকে, আমরা যখন ঘুমানোর সময় যে মশারি লাগাই, বলেছিলাম আপনাদেরকে, সে মশারির চারিপাশে আপনি কি দেখতে পান? মশা দেখতে পান। মশা আপনাকে ভূ সারা রাত ধরে ভূ করে। কিসের জন্য? 1 ফোঁটা রক্তের জন্য। কিসের জন্য? 1 ফোঁটা রক্তের জন্য আপনার সারা দিন সারা রাত আপনার চারিপাশে কি করবে? সে ভূ করবে। জীবন দাস বলছে এই মশা তো 1 ফোঁটা রক্তের জন্য সারাটা রাত হচ্ছে জেগে থাকে, 1 মুহূর্ত বাঁচার জন্য, 1 ফোঁটা রক্তের জন্য। কিন্তু মানুষকে এতই নিতান্ত একটা দুর্বল প্রাণী যে সে 1 মুহূর্তে, মশার মতো কি সে 1 মুহূর্তে বাঁচার ইচ্ছা তার জাগে না? দেখেন প্রশ্ন করছে, মশা তার অন্ধকার সংগ্রামে জেগে থাকে জীবনের স্রোত ভালোবেসে। কিসের জন্য মশা এই সারা রাত্রি জেগে থাকে? জীবনের স্রোত ভালোবেসে। কে জেগে থাকে? মশা। আপনি ঘুমাচ্ছেন কিন্তু মশা কড়া পাহারায় আছে, কঠিন সিকিউরিটি আপনার চারিদিকে, আপনার মশা আর মশা। সে মশাও কি থাকে? জেগে থাকে। কখন আপনাকে একটু কামড় দেওয়া যাবে, 1 ফোঁটা রক্ত খাবে সে, আর সে হচ্ছে বাঁচার আরেকটা প্রভাতের ইশারায় সে হচ্ছে বাঁচার জন্য ইচ্ছা জাগবে তার। কিন্তু মানুষ কি এতই নিতান্ত দুর্বল প্রাণী যে মশা যে 1 ফোঁটা রক্তের জন্য এত সারা রাত জেগে থাকতে পারে, আর মানুষ হচ্ছে কি জীবনে সামান্য কষ্ট বইতে পারে না যে সে হচ্ছে কি আত্মহত্যা করে ফেলে? রক্তক্লেদ বসা থেকে রৌদ্রে ফের উড়ে যায় মাছি, সোনালি রোদে ঢেউয়ে উড়ন্ত কীটের খেলা কত দেখিয়াছি। ঘনিষ্ঠ আকাশ যেন কোনো বিকীর্ণ জীবন, অধিকার করিয়াছি ইহাদের মন, দুরন্ত শিশুর হাতে ফড়িংয়ের ঘন শিহরণ, মরণের সাথে লড়িয়াছে। ফড়িংয়ের কথা বলছে এবার, ঘাস ফড়িংয়ের কথা। দুরন্ত শিশু যখন ঘাস ফড়িং ধরে, সে ঘাস ফড়িং কী করে?
ছটফট করে কিসের জন্য? ওড়ার জন্য। আপনি ডানাটা একটা ভেঙে দিলেন, সে ঘাস ফড়িং পড়ে যাবে, সে ঘাস ফড়িং আবার একটা ডানা নিয়ে এসে কী করবে? ওড়ার চেষ্টা করবে, সে আবার বাঁচার চেষ্টা করবে। জীবনদাস বলছে মাছি দেখেছি, মশা দেখেছি, ফড়িংও দেখেছি। দেখেন এই তিনটা জীবকে যদি আপনি একটা প্রথমে দেখেন মশা, মশার পরে কি মাছি, মশা থেকে মাছি কি আরেকটু বড়, মাছি থেকে ঘাস ফড়িং কি আরেকটু বড়। দেখেন এই তিনটা জিনিসে যদি আপনাদের সবচেয়ে ছোট্ট কীট যেটা আমরা চোখে দেখি, তিনটা কীটেরই উদাহরণ দিলেন তিনি বোঝানোর জন্য যে তিনটা ছোট্ট যেটাকে কি বলে, এটাকে পতঙ্গ, পোকা, এরা এই পর্যন্ত বাঁচতে চায়। কিন্তু আপনি মানুষ, আমি মানুষ, কি হয় না আমাদের বাঁচার কষ্টটা নিতে পারি না আমরা। দেখেন সে পরের লাইনে তিনি বলছেন কি, দেখেন চাঁদ ডুবে গেলে পরে প্রধান আধারে তুমি অশ্বতের কাছে একগাছা দড়ি হাতে গিয়েছিলে তবু একা একা, যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা এই জেনে। সে কি নিয়েছিল বাসা থেকে? এক গোছা দড়ি নিয়েছিল। কোন ডালে গিয়ে ফাঁসি দিয়েছে? কোন গাছের? অশ্বতের গাছে। এই অশ্বতের গাছ হচ্ছে কি হিন্দু পুরাণে একটা, এই গাছের নিচে বসেছিলেন হচ্ছে কি গৌতম বুদ্ধ। এই গাছ হচ্ছে কি যে যেটাকে বলা হয়, এই গাছটা হচ্ছে খুব সিগনিফিকেন্ট একটা ক্যারেক্টার। সেই গাছের যেখানে হচ্ছে গৌতম বুদ্ধ হচ্ছে কি নতুন জীবনের দর্শন চালু করলেন, যে গাছের নিচে বসে, সেই গাছেই তুমি কি করেছো? গলায় দড়ি দিতে গিয়েছো অন্ধকারে, দড়ি হাতে। যে জীবন ফড়িংয়ের দোয়েলের, এই লাইনটা হচ্ছে এই কবিতার সবচেয়ে ম্যাক্সিমাম মানুষ হচ্ছে কোট করে। যে জীবন ফড়িংয়ের দোয়েলের মানুষের সাথে তার হয় না কো দেখা। দোয়েলের জীবনের সাথে কি আমাদের কখনো দেখা হয়েছে? দোয়েল পাখির জীবন, একটা ফড়িংয়ের জীবন। কিন্তু জীবনদাস চাচ্ছে আপনি যাতে এই জীবনটাকে দেখেন, দোয়েলের জীবন দেখেন। একটা দোয়েল বললাম, সে বললাম জীবনের যে সংগ্রাম, সেই সংগ্রামটা তিনি মেনে নিয়েছেন। একটা ফড়িং জীবনের যে সংগ্রাম, সেই সংগ্রাম মেনে নিয়েছেন। কিন্তু মানুষ নামের যে জীব, সে বললাম এই সংগ্রামটাকে মেনে নিতে পারেনি। বলেন তো কেন মেনে নিতে পারেনি? কারণ দোয়েলের সাথে যে স্বাধীন চেতার যে দিকটা, সেটা বললাম, দোয়েলের বললাম সে স্বাধীন চেতার দিকটা বললাম ইচ্ছা মতো নাই। সে চাইলে কিছু করতে পারে না। একটা দোয়েল চাইলেই সুইসাইড করতে পারে না। পারে? পারবে? একটা দোয়েল চাইলেই সুইসাইড করে ফেলতে পারবে? পারবে না। কিন্তু মানুষ কি পারে? চাইলেই বললাম তার নিজের জীবনটাকে কি করতে পারে? হরণ করতে পারে। অশ্বতের শাখা করেনি কি প্রতিবাদ, জোনাকির ভিড় এসে সোনালি ফুলের স্নিগ্ধ ঝাঁকে করেনি কি মাখামাখি। বলা হচ্ছে যে তুমি যখন দড়িটা দিচ্ছিলা তখন কি অশ্বতের ডালকে একটু প্রতিবাদ করেনি? জোনাকিরা যখন উঠছিল তারাও কি একটু প্রতিবাদ করেনি? থুরথুরে অন্ধ প্যাঁচা এসে বলেনি কি বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে, চমৎকার ধরা যাক দু একটা ইঁদুর এবার, জানায়নি প্যাঁচা এসে তুমুল গাঢ় সমাচার। বলা হচ্ছে এই থুরথুরে অন্ধ প্যাঁচা, জীবনদাসের কবিতা পড়লে আপনি প্যাঁচা পাবেন আর অন্ধকার পাবেন। এই প্যাঁচা কি করছে? ওই গাছের ডালেতে নিশ্চয়ই প্যাঁচা ছিল। সে প্যাঁচা কি করে? যখন থুরথুরে অন্ধকার হয়েছে তখন প্যাঁচা কি করছে? শিকারের জন্য বের হয়েছে। কি ধরবে সে? এখানে দেখছেন একটা বুড়ি চাঁদ গেছে বুঝি বেনো জলে ভেসে। পেয়েছেন? এটা মানে কি জানেন? বুড়ি চাঁদ মানে কি? আকাশের যে চাঁদ আছে, সে চাঁদ হচ্ছে কি বেনো জল মানে হচ্ছে বন্যার জলে ভেসে গিয়েছে, মানে মেঘে ঢেকে গিয়েছে। খুব ভারী বর্ষণ হবে, চাঁদ হচ্ছে লুকিয়ে আছে মেঘের ভিতরে, পুরো অন্ধকার, কিছুই দেখা যাচ্ছে না। ধরা যাক দু একটা ইঁদুর এবার। এই প্যাঁচাও আবার কি করবে? কি শিকারে যাবে? জীবনের এই স্বাদ সুপক্ষ জবের ঘ্রাণ হেমন্তের বিকেলে তোমার অসহ্য বোধ হলো। বলা আছে যে জীবনের এই স্বাদ সুপক্ষ, যখন ধান পাকে, ধান হয়, জব হয়, এত চমৎকার বিকেল, বলা হচ্ছে কি এই বিকেল কি তোমার অসহ্য বোধ হলো? মানে এই বিকেলেও কি তোমাকে মায়া জন্মালো না? মর্গে কি হৃদয় জুড়ালো? মর্গে ঘুমোটে থ্যাতা ইঁদুরের মতো রক্ত মাখা ঠটে। এখন কি ভালো লাগে মর্গে শুয়ে থাকতে? সে লাশ কাটা লাশকে জিজ্ঞেস করা হচ্ছে এখন ভালো লাগছে? কোথায়? লাশ কাটা ঘরে, মর্গে, রক্ত ফেনা মাখা থ্যাতা ইঁদুরের মতো, থেতলে যাওয়া ইঁদুরের মতো। এখন কি ভালো লাগছে জীবন? শোনো, চমৎকার একটা লাইন দেখেন, শোনো তবু এ মিতের গল্প। তারপর আপনাকে কি বলছে? জীবনদাস বলছে কি ভাই তোমরা শোনো এই মিতের গল্প। আবার বলছে, কি বলছে? কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। কি হয়নি? নারীর, আমরা বলছি না ডিপ্রেশনে চলে যাবে, এখন ও বলছে কি উত্তর দিচ্ছে আপনাকে, ডিপ্রেশনে নাই, কোনো নারীর প্রণয়ে ব্যর্থ হয় নাই। মানে কি? কোনো নারীর প্রেমে তিনি কখনো ব্যর্থ হয় নাই। বিবাহিত জীবনের স্বাদ কোথাও রাখেনি কোনো খাদ। বলছে বিবাহিত জীবনে তার কোথাও কোনো ভুল নাই।
এভরিথিং ইজ ফুলফিলড। সময়ের ঊর্ধ্বতনে উঠে এসে বধূ মধু আর মননের মধু দিয়েছে জানিতে, হার হাবাতের গ্লানি বেদনার শীতে এই জীবন কোনোদিন কেঁপে উঠে নাই। বলছে শীতের, প্রকাণ্ড শীতে যে অভাব অনটন কোনো কিছুই তাকে কখনো স্পর্শ করে নাই। সচ্ছল মানুষ ছিলেন একজন। এখন আমরা তো বলি না অভাবের কারণে আপনি আত্মহত্যা করতে পারেন, নারীর প্রণয়ে ব্যর্থ হয়ে হাত কেটে হৃদয় কেটে একদিন মারা যেতে পারেন, গলায় দড়ি দিতে পারেন, সম্পর্ক ভালো যাচ্ছে না গলায় দড়ি দিতে পারেন, এই তো। কিন্তু জীবন দাস আপনাকে এই সবগুলো ব্যাপার উঠিয়ে দিচ্ছে, বলছে যে নারীর প্রণয়ে কোনো ব্যর্থ হয়নি, কোনো দিন কখনো অভাব দেখেনি, কোনো দিন কখনো বিরহ বলেন যা বলেন কোনো কিছু তার জীবনে কোনো খাদ নাই, ভুল নাই কোনো কিছু। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। এখন উনি উত্তর দিচ্ছেন কি, এই জন্যই মনে হয় লাশ কাটা ঘরে, যেহেতু জীবনে কোনো ভুল নাই, তার জীবনে কোনো খাদ নাই, কোনো ধরনের ত্রুটি নাই তার জীবনে, এই জন্যই মনে হয় লাশ কাটা ঘরে কি আছে, শুয়ে আছে। এখানে একটা প্রশ্ন জায়গায়, প্রশ্নটা কি জানেন? জীবনে আপনার কোনো ব্যর্থতা নেই বলেই কি আপনি আত্মহত্যা করলেন? ব্যাপারটা তো এরকমই দাঁড়াচ্ছে। জীবন আপনার কি নেই, কোনো ব্যর্থতা নেই, এই জন্যই কি লাশ কাটা ঘরে ঘুমাচ্ছেন আপনি? এবার জানি তবু জানি, দেখেন এবার আপনাকে চমৎকার একটা লাইন দিচ্ছে, এটা সব পুরুষের প্রিয় লাইন। জানি তবু জানি, নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানে। জীবনে এই যে আপনারা যারা আছেন হয়তো বা পরিপক্ক যখন হবেন তখন বুঝতে পারবেন যে আপনার যেরকম মনে, আমাদের জীবনে এরকম মনে হয় যে নারীর হৃদয় মানে সব কিছু, একটা প্রেম করলে জীবন মানে সব কিছু ঠিক হয়ে যাবে। তো জীবনদাস বলছে জানি, সব জানি। কি বলছে? তবু জানে নারীর হৃদয় প্রেম শিশু গৃহ নয় সবখানে। জীবনে শুধুমাত্র প্রেম, শিশু, নারী, বাসা এগুলি সব কিছু না, এগুলি সব কিছু না জীবনে। জীবন এর থেকেও আরও গভীর। কি বলছে? অর্থ নয়, কীর্তি নয়, সচ্ছলতা নয়। বলছে জীবনে শুধুমাত্র অর্থ, কীর্তি, ফেম, সচ্ছলতা, টাকা পয়সা এইসব কিছু না, আরও এক বিপন্ন বিস্ময় আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে। বলা হচ্ছে আমাদের এই রক্তের ভেতরে এই বিপন্ন বিস্ময়। বিপন্ন বিস্ময় মানে কি? বিপন্ন মানে কি ভাই? বিপন্ন মানে হচ্ছে কি যে বিলুপ্ত প্রায়, যেটা ধ্বংসপ্রাপ্ত হচ্ছে। বলছে আমাদের চিন্তার ভেতরে, বলছে মস্তিষ্কের ভেতরে না, বলছে রক্তের ভেতরে আরেক ধরনের বিপন্ন বিষয়, এক অদ্ভুত জিনিস আমাদের রক্তের ভেতরে খেলা করে, এবং সেই খেলাটাই হচ্ছে কি আমাদেরকে কি করে? ক্লান্ত করে। পড়েন, চোখে ভালো করে দেখেন, আমাদের ক্লান্ত করে, আবার বলছে ক্লান্ত করে। বলা হচ্ছে আপনার জীবনে সব আছে, আপনার জীবনে যত সুখ, যত কিছু দরকার, এভরিথিং ইউ নিড, আপনার সব কিছু আছে। জীবনের বলছে ভাই জীবনে সবগুলো সুখই আপনার আসলে সব কিছু না। আমার রক্তের ভিতরে আরও একটা বিপন্ন বিষয় খেলা করে, যে বিপন্ন বিষয়টাকে আমরা চেয়েছি, অনেকজন চেয়েছি বিপন্ন বিষয়টা কি জানার জন্য। এই বিপন্ন বিষয় আসলে কি? আমাদের ভিতরে এমন ধরনের এক চিন্তা খেলা করছে, যে চিন্তাটা আমরা কাউকে বলতে পারছি না, এই চিন্তাটা কেউ বোঝেও না। তখন জীবনদাস বলছে যে এই বিপন্ন বিষয় যখন খেলা করে তখন আপনার জীবনটাকে সে ক্লান্ত করে দেয়, একদম ক্লান্ত হয়ে যান আপনি। এবং এমনভাবে ক্লান্ত করে, কিভাবে ক্লান্ত করে? লাশ কাটা ঘরে সে ক্লান্তি নাই আর। কোথায় সে ক্লান্তি নেই? অর্থাৎ ব্যাপারটা কি এরকম, জীবনটাই কি একমাত্র ক্লান্তি? আপনার জীবনটাই কি আপনাকে ক্লান্ত বোধ করায়? আপনার সব কিছু আছে তবু দেখবেন কি আপনি হাই তুলছেন, আপনি টায়ার্ড হয়ে গেছেন, খালি টায়ার্ড হয়ে যান। একবিংশ মানুষের সবচেয়ে বড় সমস্যা, আমরা একটু পর পর খালি টায়ার্ড হয়ে যাই। এটাকে আপনি নোটিস করেন? তুমি খালি মানে টায়ার্ড হয়ে যাচ্ছে, রক্ত মানে বাই ডিফল্ট আপনি টায়ার্ড, পরিশ্রম আপনি করতে পারছেন না। তাই লাশ কাটা ঘরে চিত হয়ে শুয়ে আছে টেবিলের পরে। কোথায় শুয়ে আছে? লাশ কাটা ঘরে। তবু রোজ রাতে আমি চেয়ে দেখি, আহা থুরথুরে অন্ধ প্যাঁচা অশ্বতের ডালে বসে এসে চোখ পাল্টায় কয়, বুড়িচাঁদ গেছে বুঝি বেনু জলে ভেসে। চমৎকার, ধরা যাক দু একটা ইঁদুর এবার। দেখেন এই প্যাঁচার জীবনটাই কথা চিন্তা করছে, বলছে যে দেখেন এই প্যাঁচার জীবনটাই চিন্তা করেন। প্রতিদিন রাতে অপেক্ষা করতে হয় কখন অন্ধকার হবে, দু চারটা ইঁদুর ধরবে, কখন হচ্ছে চাঁদ ডুবে যাবে, তারপর গিয়ে সে কী করবে? ইঁদুর শিকার করবে। জীবনের কি মায়া, তবু তাকে ভালো লাগে, আফসোস করে না। হে প্রগাঢ় পিতামহী আজও চমৎকার,
আমিও তোমার মতো বুড়ো হব, বুড়ি চাঁদটারে আমি করে দেব বেনো জলে পার, আমরা দুজনে মিলে শূন্য করে চলে যাবে জীবনে প্রচুর ভাড়া। অর্থাৎ এই লাইনটা এখানে শেষ হচ্ছে এইভাবে, লাশকারা ঘরে সে জীবনটাকে বলছে যে আপনি আমি সবাই তো একদিন বুড়ো হব, নাকি বুড়ো হব না? তারপর বুড়ো হলে বুড়ি চাঁদটারে করে দেব পার, বেনো জলে পার, মানে কি বন্যার জলে সেই বুড়ি চাঁদটা একদিন কি হবে, যখন ডুবে যাবে, অন্ধকার হবে, সে অন্ধকারে নিশীথে তখন আপনি আর আমি কোথায় যাব? তখন আমি আর আপনি বললাম যখন কবরে যাচ্ছি, আমরা বললাম হচ্ছে কোথায় যাচ্ছি, একটা অন্ধকারেই তো যাচ্ছি। কবর তো পুরো জিনিসটাই কি অন্ধকার। আপনি কিছু দেখেন কবরে? আপনি কিছু দেখতে পারবেন? দেখতে পারবেন না। এই যে মেটাফরিক্যাল মিনিং, জীবনানন্দ দাশ দেখেন এই আত্মহত্যার ঘটনা বলার জন্য কত কিছু ইন্তজাম করছে, মারাত্মক ইন্তজাম করছে। আপনি কিন্তু বলে দিতে পারতো যে লাশ কাটা ঘরে মরে আছে। দেখেন মশা থেকে শুরু করে পুরো যত কিছু আছে তিনি সব কিছু ইন্তজাম করেছে এবং আপনাকে একটা একটা করে উত্তর দিচ্ছে। এবং এই কবিতাটা শেষে আমি আর আপনিও হচ্ছে গিয়ে এক্সক্লেমেশন মার্ক নিয়ে যায়, আত্মহত্যা কেন করলো? উত্তরটা আছে এক জায়গায়। কোথায়? বিপন্ন বিস্ময় খেলা করে, আমাদের অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, ক্লান্ত করে, ক্লান্ত করে। মানুষ সম্ভবত আত্মহত্যা এই জন্য করে না যে সে জীবনে কিছু পায়নি, ক্লান্ত এই জন্য আত্মহত্যা এই জন্য করে কারণ জীবন তাকে এত ক্লান্ত বোধ করেছে যে সে জীবনের বোঝাটা নিতে পারে না। এই ক্লান্তির কারণে মানুষ হচ্ছে আত্মহত্যা করে। এটা প্রবাবলি জীবনদাস এখানে আপনাকে একটা উত্তর দিচ্ছে, এছাড়া তার কোনো উত্তর নাই আমার কাছে। আবার আপনাকে কি বলছে? জানি তবু জানি নারীর হৃদয় প্রেম শিশু নয় সবখানি, অর্থ নয় কীর্তি নয় সচ্ছলতা নয়, আরও এক বিপন্ন বিস্ময় খেলা করে, অন্তর্গত রক্তের ভেতরে খেলা করে, খেলা করে। জীবনে অর্থ, ফেম, সচ্ছলতা এগুলি সব কিছু না। আপনি দেখবেন একদিন টাকা কামাতে 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 ইউ বিকাম টায়ার্ড, এক্সস্টেড হয়ে গেছেন, আর ভালো লাগে না, আর কত কামানো, টায়ার্ড হয় না? মানুষ দেখবেন যে একটা সময় এক্সস্টেড হয়ে যায়। রোনালদো গোল দিতে দিতে টায়ার্ড হয়ে গেছে, ব্যালন ডিওর আর ভালো লাগে না। মেসি গোল দিতে দিতে টায়ার্ড হয়ে গেছে, আর কত, আর মানে জীবনের ট্যালেন্টে আপনি আর কত কিছু অ্যাড করবেন? তারপরে কি রোনালদো আর মেসি কি সুখী? তাদের ভেতরে কি আপনার আমার কাছে কি মনে হচ্ছে কি ও তো যা চায়, ধরেন সমুদ্রে হাঁটতেছে, মনে হলো যেখানে আমি একটা দ্বীপ বানাবো, দ্বীপটা আমার, সে তো চাইলেই এটা পারে না? টাকার তো অভাব নাই। কিন্তু দেখেন তবুও শুনবেন তাদের জীবনে কেলেঙ্কারির ঘটনা, তবু শুনবেন তাদের জীবনে ব্যর্থতার গল্প, তবু শুনবেন মন খারাপ করে রিটায়ারমেন্টে চলে যাওয়ার গল্প। শুনছেন না? শুনছি। অদ্ভুত জীবন মানুষের, এই জীবনটা আসলেই অদ্ভুত। কোন জিনিসটা যে আপনি দেখবেন কি খুব সামান্য মুহূর্ত আপনাকে এত বেশি এক্সাইটেড করে ফেলছে, আবার দেখবেন খুব ভালো একটা মুহূর্ত আপনাকে মোটেও এক্সাইটেড করে না। জীবন নিয়ে ভাবনার অনেক বিষয় আছে। 8 বছর আগের একদিন আর বনলতা সেন থেকে একটা কম্বাইন্ড প্রশ্ন আসে। কি প্রশ্ন আসবে? কম্বাইন্ড প্রশ্ন। আমি আপনাদেরকে কিছু থিমেটিক ডিসকাশন দিয়ে দিব, হোপফুলি হচ্ছে কি আপনারা নিজেরাই লিখতে পারবেন। লেকচারটা ভালো করে শুনবেন, রেকর্ডিংটা অফ করেন। লেকচারটা ভালো করে শুনবেন,